আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এক দুর্দান্ত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। দুর্দান্ত আমি বলবো না, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর পরে হয়তোবা কমেন্টে অবগত করতেও পারেন, নাও পারেন, সেটা আপনার ব্যাপার। যাই হোক, এই ক্লাসটিতে আমরা মূলত অবগত হতে যাচ্ছি কিভাবে যে কোনো বাংলা বাক্যকে দেখা মাত্রই ইংরেজিতে লিখে ফেলতে পারি। তার মানে আপনি আজ আপনার মনের ভাব যদি ফর্মালি লেখায় প্রকাশ করতে চান, তাহলে আপনাকে আগে বাংলা সম্পর্কে অবগত হতে হবে এবং বাংলা থেকেই যে কোনো বাক্যকে খুব সহজেই যাতে আপনি ইংরেজিতে লিখতে পারেন, এই ব্যাপারটি সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। তবে ফ্রি হ্যান্ড ইংরেজি লেখার ব্যাপারটি একটু ভিন্ন, কারণ ইতিমধ্যেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন তারা অবগত হয়েছেন ফ্রি হ্যান্ড ইংরেজি আইডিয়া জেনারেট করে আপনি কিভাবে লিখতে পারেন। যাই হোক, আমরা মূলত এই ক্লাসটিতে অনুবাদ কিভাবে করবেন, তার মানে যে কোনো বাংলা বাক্যকে খুব সহজেই দেখা মাত্রই যাতে অনুবাদ করে ফেলতে পারেন, একটি সূত্র এবং তার অধীনে থাকা কিছু বুলেট পয়েন্টের সাহায্যে এই ব্যাপারগুলোই মূলত আমরা দেখার চেষ্টা করব। এখন অনেকে মনে করতে পারেন, ও তাহলে একটি ভিডিও মনে হয় যথেষ্ট হবে। একটু বলে নিই মূল আলোচনা যাওয়ার আগে, এটা সবসময় মনে রাখবেন যে শিক্ষার জন্য প্রকৃত অর্থে ন্যাচারালি যদি আপনি ইংরেজি শিখতে চান, তাহলে একটি ভিডিও বা ২টি ভিডিও বা ৩টি ভিডিও এইরকম, মানে ১০০% ইনশিওর, মানে ১০০% মানে আপনাকে নিশ্চয়তা প্রদানের মাধ্যমে যদি কেউ এরকম অফার করে থাকে, দয়া করে তাকে এভয়েডও করতে পারে, দেখতেও পারেন। তবে আমার মতামত থাকবে যে এটা কোনোদিন সম্ভব না। এই যেমন ধরুন, আমি যদি আপনাকে শিখিয়ে দিই একটি ভিডিওর মাধ্যমে আপনি আজীবনের জন্য অনুবাদ শিখে ফেলবেন, তাহলে তো এই ভিডিওটি আমার লাস্ট ভিডিও হবে। অনুবাদের উপর আর আমার কোনো ভিডিও হবে না। বুঝতে পারছেন কি? সুতরাং এই ব্যাপারে নিজ থেকে একটু সতর্ক হবেন। যাই হোক, তবে এটা সত্য, আমরা কিছু টিপস আছে, মেজর কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো অনুসরণ করার মাধ্যমে যেকোনো বাংলা বাক্যকে আমরা একটা লেভেল দিতে পারি। যেই লেভেলের মাধ্যমে আমরা সাথে অনুধাবন করতে পারি, হ্যাঁ, এই বাক্যটি এভাবে লেখা যেতে পারে। এইটা আমরা বিশ্বাস করি এবং আমরা নিজেরাও এপ্লাই করি। কিন্তু একটি ভিডিওর মাধ্যমেই আপনি সমস্ত কিছু শিখে ফেলবেন জগতের, এই ধরনের চিন্তা থেকে আপনি একটু দূরে থাকতে পারেন। নতুবা আপনার ইচ্ছা আপনি দেখতেও পারেন, সমস্যা নেই। জি, চলুন আমরা তাহলে আমাদের যে মূল আলোচনা আছে, আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করুন, বাংলা বাক্য যে কোনো ভাবেই হতে পারে। তার মানে আমরা একটি বাংলা বাক্যকে অনেকভাবে লিখতে পারি। বাট ইংরেজিতে লেখার সময় প্রাইমারি লেভেলে আমাদের যে সূত্রটি আমরা ব্যবহার করব তা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন অনেকে বলতে পারেন, এটার নতুনত্ব কি আছে? ছোটবেলা থেকে আমরা দেখেছি, আর বাক্য তো এইভাবেই তৈরি হয়। তারপরও আমি বলছি যে আজকে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব, যাতে করে সাবলীল ও সহজভাবে আমার প্রথমে বলা যে কথাগুলো তা বাস্তবায়ন করতে পারি। লক্ষ্য করুন, সূত্র একই, জাস্ট আমরা অতিরিক্ত যে অংশটুকু মনে রাখবো তা হলো অবজেক্ট এই বাক্যে, তার মানে যে কোনো বাক্যে অবজেক্ট থাকতেও পারে, আবারও নাও থাকতে পারে। জাস্ট এইটা একটু মাথায় রাখবেন। তবে বড় ধরনের বাক্য যখন আমরা তৈরি করতে যাই, তখন এক্সটেনশন হিসেবে অতিরিক্ত তথ্য বিভিন্ন উপায়ে বিভিন্ন রকম ভাবে আমরা বাক্যের সাথে সংযুক্ত করে দেই। সেই ব্যাপারগুলোকে আমরা কিন্তু ধাপে ধাপে পাবো। সুতরাং আমরা আপাতত এতটুক মাথায় রেখে, বাংলা বাক্য যে কোনো ভাবেই হতে পারে, বাট আমরা কিভাবে লিখব? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর অবজেক্ট থাকতেও পারে, আবারও নাও থাকতে পারে। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তবে আমাদের মূল আলোচনা মূলত ঠিক এই জায়গাটায়, যারা আমরা সত্যিকার অর্থেই অনুবাদকে আমাদের জীবনের প্রয়োজনে, এক কথায় আমাদের প্রয়োজনে ইংরেজি লিখতে, পড়তে, বলতে বা যে কোনো পরীক্ষার জন্য উপস্থাপন করতে যেই 5টি ব্যাপার আমাদের মাথায় রাখা জরুরি, এই ব্যাপার আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব। জাস্ট তার আগে আমি এখানে জাস্ট একটু পরিচয় করিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, পিটার পিয়ানো বাজায়। সিম্পলি আপনি লক্ষ্য করলেন যে পিটার পিয়ানো বাজায়। প্রথমত যেই ব্যাপারটি আপনারা সবসময় মাথায় রাখবেন তা হলো, আমরা বাংলা বাক্যের ভার্বকে প্রশ্ন করব। এখন বলতে পারেন, বাংলা বাক্যের ভার্ব কোথায়, কিভাবে পাবো? হ্যাঁ, সাধারণত বাংলা বাক্যের ভার্বটা বাংলা বাক্যের শেষের দিকে থাকে। আমি যদি ছোট্ট করে একটু লিখে দিই, তাহলে এইভাবে পাবো যে সবসময় বাংলা বাক্যের শেষে মূলত কাজ, যাকে আমরা ইংরেজিতে ভার্ব বলে থাকি।
এই ব্যাপারটা আমরা পাবো, তবে ব্যতিক্রমও আছে বটে। কেমন? আগে আমরা একটু দেখি, তারপরে বোঝার চেষ্টা করি। প্রথমত লক্ষ্য করুন, যদি আমি এইখানে প্রথমত ভার্ব পেয়ে যাই, মানে বাংলা বাক্যের শেষে, এখন আমি একে প্রশ্ন করব। প্রশ্ন করব মূলত এইখানে থাকা, দেখুন, কি বা কাকে দ্বারা, কে বা কাকে দ্বারা। এখন আমি যদি প্রশ্ন করি বাজায়, কি বাজায়? পিয়ানো বাজায়। কে বাজায়? পিটার বাজায়। বুঝতে পারছেন? আমরা আমাদের বাক্যের নিয়ম অনুযায়ী প্রথমত সাবজেক্ট লিখে ফেলবো। প্রথমত সাবজেক্ট আমরা কি পেলাম? পেটার। এরপরে আমাদের ভার্ব লিখতে হবে নিয়ম অনুযায়ী। হ্যাঁ, ভার্বটা হচ্ছে এই বাজায়। লক্ষ্য করুন, বাংলা বাক্যের শেষে ভার্ব হওয়া সত্ত্বেও ইংরেজিতে কিন্তু সাবজেক্টের পরেই বসতেছে। সিম্পলি আমরা এখন কি করব? প্লেইজ। কারণ আমরা বাজানো অর্থে, পিয়ানো বাজানো, গিটার বাজানো, ভায়োলিন বাজানো, এই বাজানো অর্থে আমরা প্লেই ব্যবহার করে থাকি। যেহেতু এখানে এই বাক্যটি থার্ড পার্সনে আছে, এই জন্য জাস্ট আমরা এজ দিয়েছি। এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। জি, লক্ষ্য করুন, আমরা বললাম যে পিয়ানো কি করে সে বাজায়, বা আমরা এটাও বলতে পারি যে পিয়ানো সে বাজাতে পারে। রাইট, লক্ষ্য করুন, লিখে ফেললাম। এখন আমি যদি আরেকটা প্রশ্ন করি যে পেটার বাজায়, কি বাজায়, তাহলে আমরা উত্তর পাবো পিয়ানো বাজায়। তার মানে এই বাক্যে কিন্তু আমাদের অবজেক্টও আছে। ইন্টারেস্টিং না? মোটেও ইন্টারেস্টিং না। যারা আমরা জানি, অবগত আছে, তাদের কাছে এগুলো হচ্ছে পানি ভাত। যাই হোক, এটা কথার কথা আর কি। এরপর লক্ষ্য করুন, আমি যদি বলি যে পেটার সাঁতার কাটে, সিম্পলি কিন্তু আমরা কি লিখতে পারি? পেটার, এরপরে ভার্ব চলে আসবে নিয়ম অনুযায়ী। এই নিয়ম অনুযায়ী এখন আমরা বলতে পারি সাঁতার কাটা ইংরেজিটা কি? সুইম। এখন আমরা এই সাবজেক্টটা থার্ড পারসন হওয়াতে আমরা এস যোগ করে দিচ্ছি যে সাঁতার কাটে। বা আমরা যদি বলি যে পেটার ক্যান সুইম, সাঁতার কাটতে পারে। লক্ষ্য করুন, জাস্ট পেটার সাঁতার কাটে বা কাটতে পারে, আমি কিন্তু এখানে আর অবজেক্ট দিচ্ছি না। দিচ্ছি? অবজেক্টের প্রয়োজন নাই। তার মানে যে কোনো আমরা বাংলা বাক্য থেকে ইংরেজিতে লেখার সময় অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখাটা জরুরি বটে। এরপর আসুন আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি। এইগুলো অবশ্য আপনি পারবেন, তারপরে আমি জাস্ট একটু বলছি। যেমন ধরুন, এখানে রহিম বই পড়ে, আমি প্রথমত বাংলা বাক্যের শেষে চলে আসব পড়ে। যদি বলি কে পড়ে, তাহলে উত্তরটা আসবে রহিম পড়ে। তাহলে রহিম হচ্ছে সাবজেক্ট, রাইট। এরপর আমাদের ভাবটা চলে আসবে পড়ে, তাই তো? রেটস। এরপর আমাদের কি চলে আসবে? রহিম বই পড়ে, আমাদের এই অবজেক্ট যাকে আমরা বলছি। যদি বলি কি পড়ে, তাহলে আমরা উত্তরটা পাবো বই পড়ে। সিম্পলি আমরা এই বাক্যটি লিখে ফেললাম। কঠিন মনে হচ্ছে? মোটেই না। বাট আবার এটা যদি দেখি যে রহিম পড়াশোনা করে, এখানে লক্ষ্য করুন, যদি বলি পড়াশোনা করে, কে করে? রহিম করে। হ্যাঁ, রহিমকে আমরা লিখে ফেললাম। তারপরে পড়াশোনা করে, জাস্ট আমরা দিয়ে দিতে পারি কি যে স্টাডি, যেহেতু থার্ড পারসন এই জন্য স্টাডিজ হয়েছে। যদি আমি বলতাম এরকম আই স্টাডি, দ্যাট মিনস আমি পড়াশোনা করি। আবার যদি বলতাম দে স্টাডি, তারা পড়াশোনা করে, তাই তো? সিম্পলি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। বাট এখানে কিন্তু আমাদের অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। এই জন্য বলেছি একটি বাক্যে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আসুন আমরা অনুবাদের প্রয়োজনে, এগুলো তো সিম্পল বাক্য, বাট অনুবাদের প্রয়োজনে যখন আমরা এই ধরনের বড় বাক্য পাবো, তখন আমরা কিভাবে করতে পারি? আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। অনুবাদের ক্ষেত্রে আপনি এই 5টি ব্যাপার অবশ্যই অবশ্যই আপনার মাথায় রাখবেন। তবে সবসময় যে এই 5টি ব্যাপারই অ্যাপ্লিকেবল, এই ব্যাপারে আমি 100% নিশ্চয়তা দিচ্ছি না। কারণ বাংলা বাক্য সবসময় যে একই রকম ভাবে গঠিত হয়, এর কোনো নিশ্চয়তা নাই। তবে ম্যাক্সিমাম সময়ে আমরা এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখবো অনুবাদের ক্ষেত্রে। লক্ষ্য করুন, সেই বড় বড় ন্যায় আপনাকে প্রথমত ভার্ব খুঁজতে হবে। ধরুন আমরা এইখানে থাকা যে বাক্যটি আছে, এই বাক্যটিকে আমরা একটু দেখতে পারি। কিভাবে দেখতে পারি? এইদিকে লক্ষ্য করুন, প্রথমে আমরা একটু ভার্ব খুঁজি। ভার্ব হচ্ছে এই যে এই বাক্যটি যদি আমরা একটু পড়ি যে তারা ফুটবল খেলছে পার্কের পিছনের মাঠে, মানে আমি নিজে একটু এলোমেলো করে লিখেছি আর কি। লক্ষ্য করুন, তারা ফুটবল খেলছে পার্কের পিছনের মাঠে। এখন আপনার একটা ব্যাপার মনে হতে পারে না যে আসলে এখানে কাজটা কি, মানে কি কাজ? আমি যে শুরুতে বলেছি সাধারণত বাংলা বাক্যের শেষের দিকেই কি থাকে? ভার্ব থাকে, বা ইংরেজিতে যে ইংরেজি মানে আমরা ভার্ব লিখি সেটা থাকে। বাট এই বাক্যে কিন্তু তা লক্ষণীয় নয়। বুঝতে পারছেন? কিন্তু আপনি কিভাবে খুঁজে বের করবেন? দেখুন, এটা স্বভাবতই বোঝা যায় যে তারা ফুটবল খেলছে। খেলছে কি মানে কাজ এখানে চলছে।
কাজটি করতেছে। সিম্পলি আমরা ভার্বটি খুঁজে পেলাম, এখানে ভার্বটি হচ্ছে খেলতেছে, দ্যাট মিন্স কন্টিনিউয়াস ফর্মে আছে। তারপর দেখুন কে কর্তা তা বুঝতে হবে, তার মানে এই বাক্যের কে কর্তা তা বুঝতে হবে। এরপর আমরা ভার্বকে কি করব, তার মানে এই খেলছে একে আমরা প্রশ্ন করব। প্রশ্ন করব কি দিয়ে? আমরা মূলত প্রশ্ন করব কে বা কি দ্বারা। তাহলে আমরা উত্তরটা পাবো, যদি বলি খেলছে, কে খেলছে, তাহলে আমরা এখানে উত্তরটা পাচ্ছি যে তারা খেলছে। তার মানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তারা। এরপরে আমি আবার প্রশ্ন করবো এই ভার্বকে। প্রশ্নটা কিভাবে করব, যে কি খেলছে, তারা তো খেলছে, বাট কি খেলছে। তাহলে আমরা উত্তরটা কি পাবো? আমরা উত্তরটা পাবো ফুটবল খেলছে, তাই তো? এরপর আমরা আবারও প্রশ্ন করব, তাহলে তারা যে ফুটবল খেলছে এটা কোথায় খেলছে? আমরা উত্তর পাচ্ছি মাঠে খেলছে। তারা তো ফুটবল কি খেলছে, মাঠে খেলছে না? হ্যাঁ। এরপর আমরা আবারও প্রশ্ন করব, সেই মাঠটি কোথায়? পার্কের পিছনে। এখন বলতে পারেন আসলে কোনটা কখন লিখবো, কোনটা আগে পরে লিখবো। আমি আপনাকে যেভাবে প্রশ্ন করে দিয়েছি আপনি এভাবে লিখবেন। একটু জটিল মনে হতে পারে, জাস্ট আমরা আরেকটা করবো, তারপরে বুঝতে পারবো, এই ব্যাপারগুলোকে অনুধাবন করতে পারবো। আশা করছি যে আপনি হাল ছেড়ে দিবেন না। জি চলো, প্রথমত আমরা কিন্তু পেয়েছি খেলছে হচ্ছে ভার্ব, তাই না? এরপরে আমরা বললাম যে কে খেলেছে, আমরা পেলাম যে তারা খেলেছে, তাই তো? তারা খেলেছে। এখন খেলছে, খেলছে তার মানে হচ্ছে এখানে একটা কন্টিনিউয়াস সেন্স আছে। কন্টিনিউয়াস লেখার জন্য আমরা জানি যে অ্যাজ ইউজুয়ালি দে আর আমরা ব্যবহার করে থাকি অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে থাকি এম ইজ আর। যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল, এই জন্য আমরা ভার্ব হিসেবে ব্যবহার করলাম আর, এরপরে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব, প্লেয়িং। এরপর আমাদের প্রশ্নটা আছে কি খেলছে, আমরা সিম্পলি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি তারা মূলত ফুটবল খেলছে, রাইট। এখন এটা কোথায় খেলছে, অটোমেটিকলি প্রশ্ন চলে আসতেছে, কিন্তু মানে তারা ফুটবল খেলছে, মাঠে খেলতেছে। আপনি প্রশ্ন আবার কি করছেন, কোথায়, তার মানে আপনি ওয়ার দ্বারা প্রশ্ন করতেছেন, কোথায় দ্বারা প্রশ্ন করতেছেন। সিম্পলি আমরা পাচ্ছি যে তারা মাঠে খেলছে, ইন দা ফিল্ড, তাই তো? এখন প্রশ্নটা হচ্ছে এই যে যে মাঠটি, সেই মাঠটি কোথায়? পার্কের পিছনে। তাহলে আমাদের পিছনের জন্য একটি প্রিপোজিশনের সাহায্য নিতে হবে, যে বিহাইন্ড। এরপরে আমরা সিম্পলি লিখতে পারি দা পার্ক। হয়তো বা কেউ কেউ বলতে পারেন আসলে বাক্যটি আমি বুঝিনি, একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছে। নো প্রবলেম, আমি আবারও বুঝিয়ে দিব। আমি আবারও আপনাকে এই বাক্যটি অনুধাবন করার জন্য যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা করে দিব। যদি আমি সংক্ষিপ্তে ব্যাখ্যাটা করি, লক্ষ্য করুন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা পার্কের পিছনে থাকা যে ফিল্ডটি আছে সেই মাঠে খেলতেছে। এখানে আমরা একটি প্রিপোজিশনের সাহায্যে মাঠে অর্থটা প্রদান করছি। কি খেলতেছে? ফুটবল খেলতেছে, লিখে ফেললাম। এরপরে চলুন আমরা এই একই সূত্রের সাহায্যে এই বাক্যটি একটু দেখার চেষ্টা করি। এই অর্থে যে পিটার তার বসার ঘরে পিয়ানো বাজায়, বা বাজাচ্ছে বা বাজায়, আমরা যা যেটা আমাদের প্রাসঙ্গিকতায় আসে আমরা বলতে পারি। পিটার তার বসার ঘরে সাধারণত পিয়ানো বাজায়, আমরা এটাও বলতে পারি। এখন আপনাকে যদি প্রশ্ন করি এই বাক্যের সাবজেক্টকে, আর আপনি কিভাবে মিলিয়ে লিখবেন, জাস্ট আপনি এইখানে থাকা যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলো করবেন। প্রথমত আমরা বাজায়, আমরা ভার্ব পেয়ে গেলাম, তার মানে আমরা বাংলা বাক্যের শেষের দিকে ভার্ব চলে এসেছে, এটা বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম। এখন আমরা কি করব, এখন আমরা প্রশ্ন করব যে এই পিয়ানোটা কে বাজায়, আমাদের উত্তর চলে আসবে পিটার বাজায়। তাহলে আমরা আবার পিটারকে লিখছি। এখন কেউ কেউ বলতে পারেন আপনি তো সব সহজগুলো লিখেছেন, আমরা আস্তে আস্তে তো কঠিনের দিকে যাব, এই জন্য তো আপনাদের যে এই ব্যাপারগুলো রেখেছি, বুঝতে পারছেন? তাহলে আপনি বিচলিত হবেন না, দয়া করে সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, এবং ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকুন। জি, পেটার, এখন আমরা বলতে পারি বাজায়, তাহলে বরাবর নেয় বাজানো অর্থে আমরা প্লেজ ব্যবহার করতে পারি, যেহেতু সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে আমাদের অবজেক্ট চলে আসবে, বরাবর নেয় আমরা কি বলেছিলাম, অবজেক্ট চলে আসবে, পিটার কি বাজায়, পিয়ানো বাজায়। এখন আপনার কি আর কোনো সংশয় আছে যে কিসের পর কি বসবে? বরাবর নেয় আমি বসায় দিলাম যে সে কি করছে, পিয়ানো বাজায়। এরপরে আবার প্রশ্নটা করুন একই রকম ভাবে, কোথায়? তাহলে আপনার উত্তরটা চলে আসবে না, তার বসার ঘরে। এক্স্যাক্টলি, তাহলে তার বসার ঘর বলতে আমরা ইংরেজিতে লিখতে পারি হিজ সিটিং রুম, মানে তিনি যেখানে বিশ্রাম নেন বা তিনি যেখানে বসেন তার বসার ঘর। এটা তো আমি অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে লিখে দিলাম, কিন্তু আমি তো বলছি ঘরে, এই জন্য আমাদের একটা প্রিপোজিশনের সাহায্য নিতে হবে। জাস্ট সিম্পলি বললাম যে ইন হিজ সিটিং রুম, তার মানে
তার বসার ঘরে তিনি পিয়ানো বাজান। তাহলে এই বাক্যটি থেকে আমরা খুব সহজে এই বাক্যটি লিখতে পেরেছি। দেখুন, এইগুলো ছোট মনে হলেও এইগুলোর সাহায্যে কিন্তু আমরা আস্তে আস্তে বড় বাক্য লেখার জন্য সামর্থ্য অর্জন করব। চলুন, এটা তো আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ সেন্সে দেখতে পেয়েছি। এখন আমরা একটা প্যাসিভ সেন্সে বাক্য দেখার চেষ্টা করি। অ্যাক্টিভ হোক, প্যাসিভ হোক, আপনি কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, অথবা সিম্পল হোক, যে কোনো বাক্যই হোক না কেন, আপনি এই সূত্রের সাহায্যে করবেন। জি, লক্ষ্য করুন, আমি বরাবর ন্যায় এই অংশটির যে ভার্ব আছে তাকে খোঁজার চেষ্টা করব। সাধারণত আমি বলেছি বাংলা বাক্যের শেষের দিকে ভার্ব থাকে। আপনি লক্ষ্য করুন যে খেলা হয়। এখন যদি আপনি প্রশ্ন করেন যে কি খেলা হয়, বা মানে এখানে আপনি কিন্তু প্রশ্ন করতেই পারবেন না কে খেলে, প্রশ্ন করতে পারবেন? আপনি যদি এই অংশটুকু প্রশ্ন করেন কে খেলে, কে খেলে এখানে নাই, তার মানে আপনার প্রশ্নটা আসতেছে স্বভাবতই কি খেলা হয়, তাই না? তাহলে এই কি খেলা হয় এইটার যে উত্তর আসবে সেই হবে এই বাক্যের সাবজেক্ট। আমি আবার বলছি, অ্যাক্টিভ প্যাসিভ আমি কিছুই জানি না, কিছুই বুঝতে হবে না। আমার মূলত মাথায় রাখতে হবে যে আমি ভার্বকে যখন প্রশ্ন করছি তখন আমি কি উত্তর পাচ্ছি। তখন আমি উত্তরটা পাচ্ছি কি? উত্তরটা পাচ্ছি ফুটবল। কি খেলা হয়? ফুটবল খেলা হয়। বাট আমরা যখন এখানে লক্ষ্য করছি যে খেলছে, আমি কিন্তু চাইলেই বলতে পারতেছি না, মানে এভাবে কিন্তু বলতে পারতেছি খেলছে, তার মানে কে খেলছে এটা প্রশ্ন করতে পারতেছি। বাট খেলা হয়, আমি প্রশ্ন করব কি, কি খেলা হয়। তাহলে যে উত্তরটা পাবো তাকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, যেহেতু এখানে কোনো সাবজেক্ট নাই। তাহলে আমরা কি বলতে পারি যে ফুটবল, তারপর আমরা কি বলতে পারি, খেলা হয়। ইংরেজির নিয়ম অনুযায়ী আমরা যখন একটি বাক্য প্যাসিভে লিখবো তখন প্রেজেন্ট সিম্পল বাক্য এম ইজ এর সাহায্যে লিখতে হয়। ইজ, এরপরে আমাদের এই খেলা হয় যে ইংরেজিটা আছে এটা আমরা পাস্ট পার্টিসিপল করে দিব, এইভাবে যে প্লেইড, আমরা ইতিমধ্যে অবগত আছি, জানি বটে। যাই হোক, খেলা হয়, তার মানে আমরা কি পেয়েছি, ফুটবল খেলা হয় এটা লিখতে পেরেছি। তার মানে এইভাবে আপনি যত বাক্য আছে সব লিখে ফেলতে পারেন, তাই না? এরপরে যদি বলি কোথায় খেলা হয়, ওই বরাবর নিয়ে একই প্রশ্ন, মাঠটিতে খেলা হয়। তাহলে আমরা উত্তরটি পাবো যে ইন দা ফিল্ড, মাঠটিতে খেলা হয়। দেখুন, তার মানে আমরা এই কয়েকটি বাক্য থেকে যে ব্যাপারটি অবগত হয়েছে, ধরুন জাস্ট আমরা একটু আরেকটি বাক্য লিখি। যেমন ধরুন আমি বললাম যে ফুল গুলো, এরকম ভাবে যে ফুলগুলো কি করা হয়েছে, ফুলগুলো সাজানো হয়েছে, মানে জাস্ট মনে যা হলো বললাম, সাজানো হয়েছে। এখন আপনার মনে হতে পারে না এই বাক্যের সাবজেক্টকে, অবজেক্টকে, ভার্বকে জাস্ট আপনার কোনো দিকে তাকাতে হবে না, আপনি সাজানো হয়েছে, আপনি কিন্তু বাংলা বাক্যের শেষের যে অংশটা আছে ভার্ব হিসেবে পেয়ে গেলেন, সাজানো হয়েছে, জাস্ট না। এরপরে আপনি সাজানো হয়েছে, আপনি তো প্রশ্ন করবেন কি সাজানো হয়েছে, তার মানে আপনি কি দ্বারা প্রশ্ন করবেন, ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবেন, তাই না? আপনি ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবেন, তাহলে কি সাজানো হলো? আপনি কিন্তু লক্ষ্য করছেন যে এখানে ফুলগুলো সাজানো হয়েছে। তার মানে কি এই বাক্যে আপনি কাকে লিখবেন সাবজেক্ট হিসেবে, মানে প্যাসিভ বাক্যের অবজেক্টই সাবজেক্ট, এখন আপনি কি লিখবেন, ফুলগুলো লিখবেন। সিম্পলি আপনি ফ্লাওয়ার্স লিখলেন, ওকে, ফ্লাওয়ার্স, ফুলগুলো। যেহেতু নির্দিষ্ট অর্থে গুলো আছে, এই জন্য আমরা আবারও একটি আর্টিকেলের সাহায্য নিতে পারি, দা ফ্লাওয়ার্স, মানে ফুলগুলো অর্থে দিতে। এরপরে আমাদের লিখতে হবে, যেহেতু হয়েছে আছে, আমি কিন্তু আমার বেশ কিছু ভিডিওতে বলেছি কিভাবে আপনি টেন্স লিখবেন, টেন্স অনুযায়ী বাক্য লিখবেন। হয়েছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, আপনি সিম্পলি বলতে পারেন যে এই জন্য আমাদের লিখতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন এর সাহায্য নিতে হবে। হ্যাভ বিন, এরপরে সাজানো ইংরেজিটা কি? সাজানো ইংরেজিটা হচ্ছে আমরা ডেকোরেটেড বলতে পারি, ডেকোরেটেড, সাজানো হয়েছে। এখন আমাকে বলুন তো এই বাক্যটা লিখতে গিয়ে আপনার কি সমস্যায় আপনি পড়েছেন, আমাকে কমেন্টে অবগত করবেন। এখন আপনি বলতে পারেন ও সাজানোর কাজটিকে দেখুন, সাজানোর কাজটি তো যে করেছে সে এখানে নাই, এই জন্যই আমাকে এইভাবে লিখতে হয়েছে। যখন আপনি লক্ষ্য করবেন, এই ব্যাপারটি আপনি অবশ্যই মনে রাখবেন, যখন আপনি লক্ষ্য করছেন যে এই বাক্যের যিনি কাজ করেছেন তিনি নাই, তখন আপনি প্রশ্ন করবেন ওয়ার্ড দিয়ে। লিখুন, নোট করুন, কি দিয়ে প্রশ্ন করবেন, ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন। আর যখন দেখবেন কেউ আছে তখন আপনি হু দিয়ে প্রশ্ন করবেন। তখন তার মানে হু এর উত্তরটা যে হবে তার মানে সে সাবজেক্ট, আর ওয়ার্ড এর উত্তরটা যে হবে মানে প্রয়োজনে যখন সাবজেক্ট না থাকবে যিনি কাজটি করেছেন, তখন আমাদের সাবজেক্ট আকারে এই ওয়ার্ডের উত্তরটাই বসাতে হবে, ফুলগুলো। বোঝাতে পারলাম কি? যদি আপনি এতটুকু বুঝতে পারেন, আমি চ্যালেঞ্জ করছি আপনি কিছুটা হলেও এই ট্রান্সলেশন, তার মানে ইংরেজি থেকে বাংলার যে ব্যাপারটি আছে অনুধাবন করতে পারবেন এবং দারুণভাবে ব্যাপারগুলোকে আত্মস্থ করতে পারবেন।
বুঝতে পারছেন? আসুন এরপরে আমরা একটু প্র্যাকটিক্যালি আরো একটু দেখার চেষ্টা করি। মৌলিক কাঠামোতে আমাদের যেতে হবে না, আমরা সরাসরি আর একটু আলোচনা করি। ওকে, যেমন ধরুন আমি যদি জাস্ট আপনাদেরকে বলি যে স্কুলের, এরকম ভাবে যদি বলি যে স্কুলের শ্রেণী, এইভাবে যদি বলি যে শ্রেণী কক্ষগুলো পরিষ্কার করা হয়েছে, জাস্ট কথার কথা পরিষ্কার, আমরা যদি বলি যে পরিষ্কার করা হয়েছে। লক্ষ্য করুন একটু সময় নিচ্ছে জাস্ট, তবে আপনাকে বোঝানোর জন্য যথেষ্ট পরিমাণ যা যা দরকার সেগুলো চেষ্টা করে যাচ্ছি। এখন আমি কিন্তু আপনাকে ইতিমধ্যেই বলেছি সাধারণত বাংলা বাক্যের শেষের দিকে কি থাকে? কাজ থাকে। আপনি প্রশ্ন করলেন পরিষ্কার করা হয়েছে, পুরো অংশটা কিন্তু একটা কাজ। এখন হয়েছে তার মানে করা হয়েছে, সিম্পলি বোঝা যাচ্ছে না যে এই বাক্যটি যারা করেছে তারা কিন্তু এখানে নাই। তাহলে আপনি কি দিয়ে প্রশ্ন করবেন? আপনি হোয়াট দিয়ে প্রশ্ন করবেন। প্রশ্নটা কি দিয়ে করবেন? আবার বলছি হোয়াট। এখন আপনি উত্তরটা কি পাবেন? যে আসলে পরিষ্কার করা হয়েছে, কি পরিষ্কার করা হয়েছে? আপনি কিন্তু উত্তরগুলো সহজে পেয়ে যাবেন। শ্রেণী কক্ষগুলো, তার মানে কি এই বাক্যটির শ্রেণী কক্ষই হচ্ছে মূলত সাবজেক্ট আকারে বসবে। তাহলে শ্রেণী কক্ষগুলো কার? আবারও সেগুলো আবার স্কুলের, অটোমেটিক বসে যাবে। এখানে আপনার চিন্তার কিচ্ছু নাই, অটোমেটিক বসে যাবে। এখানে কোনো শত্রুর প্রয়োজন নাই, জাস্ট আপনি বসাবেন, বসে যাচ্ছে। তো এখন আপনাকে প্রথমত সাবজেক্টকে চুজ করতে হবে, তাই তো? সাবজেক্ট কি? শ্রেণী কক্ষ, মানে এই প্যাসিভ বাক্যের সাবজেক্ট। আমি প্যাসিভ বা অ্যাক্টিভের আলোচনায় যাচ্ছি না, সরাসরি আমরা অনুবাদ করার চেষ্টা করছি। জি, লক্ষ্য করুন আমরা সিম্পলি যখন বলছি তখন আমরা বলতে পারি কি শ্রেণী কক্ষগুলো। যেহেতু শ্রেণী কক্ষগুলো আছে তার মানে নির্দিষ্ট অর্থে আমরা দা ব্যবহার করতে পারি, দ্য রুম। ওকে, আমরা বলতে পারি যে ক্লাসরুম। ওকে, ক্লাসরুমস। এরপরে ক্লাসরুম কিসের? স্কুলের। আমরা সাধারণত এইগুলোকে অফ প্রিপোজিশনের সাহায্য নিয়ে করে ফেলি একই সাথে, অফ স্কুল। তার মানে স্কুলের শ্রেণী কক্ষগুলো আমরা একসাথে পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে নিয়ে নাউন ফ্রেজ, আমরা যাকে বলে থাকি যে সাধারণ পসেসিভ নাউন ফ্রেজ, হোয়াট এভার, আমি আলোচনা যাচ্ছি না। এরপরে এখন এই পুরো অংশটা এখানে সাবজেক্টের মতো কাজ করছে। এখন আমাকে কি লিখতে হবে? সেই আগের মতো করেই এই বাক্যটা যেভাবে করেছি, যে হয়েছে, তার মানে কি হয়েছে থাকলে আপনি আমি ভেবে নিব যে এটা প্যাসিভ। শর্ট টু সে একই সাথে প্যাসিভে আছে, একই সাথে প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে একই রকম ভাবে আপনি হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করবেন। বিন, এরপরে কি? ক্লিন, তাই না? মানে পরিষ্কার করা হয়েছে, ক্লিন, পরিষ্কার করা হয়েছে, তাই তো? এখন অনেকে বলতে পারেন যে আমি বুঝতে পারি। দেখুন, আপনি যদি না বুঝতে পারেন আবার একটু দয়া করে দেখবেন। বাট আমি যখন বলছি এইরকম ভাবে, কথার কথা, আমি যখন এরকম ভাবে বলছি যে স্কুলের শ্রেণী কক্ষগুলো ছাত্র ছাত্রীরা পরিষ্কার করেছে, তাই তো? পরিষ্কার করেছে। এখন লক্ষ্য করুন আমি কিন্তু অ্যাক্টিভ প্যাসিভের ওই বৃহৎ আলোচনায় যাচ্ছি না, আমি সরাসরি আবারও আপনি এখানে প্রশ্ন করুন পরিষ্কার করেছে। এখন স্বভাবতই আপনার প্রশ্নটা আসবে না কে পরিষ্কার করেছে, আসবে কিনা? তাহলে আপনি উত্তরটা পাচ্ছেন ছাত্রছাত্রীরা পরিষ্কার করেছে। তাহলে আপনি লিখে ফেলুন আগের মতোই। এখন আপনাকে কি লিখতে হবে? এখন কিন্তু আপনি স্বভাবতই পাচ্ছেন যে স্টুডেন্টরা পরিষ্কার করেছে। এখন আপনার পরিষ্কারের এই সাবজেক্ট পেলেন, এখন আপনার ভার্ব চলে আসবে, পরিষ্কার করেছে। আবার একই রকম ভাবে এটাও সেই একই সাথে আপনার অ্যাক্টিভ বাক্য হবে, বাট এটা হবে প্রেজেন্ট পারফেক্ট, আগের মতো করে পরিষ্কার করেছে। তাহলে আমরা লিখতে পারি স্টুডেন্ট হ্যাভ, এরপরে কি? ক্লিন, পরিষ্কার করেছে। কি পরিষ্কার করেছে? আমাদের আবার প্রশ্নটা চলে আসতেছে, মানে স্টুডেন্টরা পরিষ্কার করেছে, কি পরিষ্কার করেছে? শ্রেণী কক্ষগুলো। সিম্পলি আমরা বলতে পারি যে দ্য ক্লাস রুমস অফ স্কুল, স্কুলের শ্রেণী কক্ষগুলো পরিষ্কার করেছে। কি কষ্ট হচ্ছে বুঝতে? মোটেই না। আসলে আমরা একটু ব্রড সেন্সে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, নয়তো আবার বলবেন এই আপনি তো সহজ সহজ বাক্য করে ফেলেছেন, বড় বাক্য দেখান দেখি। হ্যাঁ, বড় বাক্য হবে, একই নিয়মে হবে, একই ভাবে হবে। এখানে থাকা যে বাক্যগুলো আছে আপনি দয়া করে একটু দেখে নেবেন। আসুন আমরা একটু বড় বাক্য দেখার চেষ্টা করি। এখানে কিন্তু অপেক্ষাকৃত বেশ বড় বাক্যই আছে, যেখানে আমরা কনজাংশনের ব্যবহার দেখতে পাচ্ছি বটে। সমস্যা নেই, যে যত বড় বাক্যই হোক না কেন আমরা ঠিক একই সেন্সে, একই ভাবধারায় ইংরেজিতে লিখে ফেলবো, তাই তো?
এই পর্যায়ে আবার বলছি, যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর অবশ্যই আপনার সিনিয়র জুনিয়র ছোট ভাই বা আত্মীয় স্বজন যাদেরকে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন দয়া করে তাদেরকেও শেয়ার করে দিবেন। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে দেখুন সবারই আলোচনা বা বোঝানোর এক এক ধরনের এক এক রকম ক্রাইটেরিয়া বা ক্ষমতা থাকে। আমার এতটুকু ক্ষমতা আছে, আমি কখনোই অ্যাজ এ মানে 100% নিশ্চয়তা দিয়ে অ্যাজ এ শিক্ষক হিসেবে নিজেকে জাহির করি না। জাস্ট আপনি বলতে পারেন যে একজন গাইড হিসেবে আমি যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমার প্রায় 8, 9, 10 বছরে, সেই ভিত্তিতেই জাস্ট আপনাদের যে লেভেল, মানে একটা লেভেল আছে প্রাইমারি, একটা লেভেল আছে সেকেন্ডারি, একটা লেভেল আছে অ্যাডভান্স, এই ব্যাপারগুলোকে জাস্ট অ্যাকুমুলেট করে তারপরে চিন্তা করলাম যে একটা ভিডিও বানানো যেতে পারে যেখানে আপনাদের সবার প্রশ্নের উত্তর একসাথে থাকতেও পারে বটে। তবে এই ভিডিওটি শেষ নয়, আমাদের পর্যায়ক্রমে আপনাদের রেসপন্স পেলে হয়তোবা আবারও ভিডিও আসবে। জি, লক্ষ্য করুন, আমরা যখন বড় বাক্য লিখতে যাচ্ছি তখন আমাদের করণীয় কি? আপনি যত বড় বাক্যই লিখুন না কেন, বাক্য কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সেখানে এক বা একাধিক বাক্য যুক্ত হয়ে একটি বড় বাক্য গঠন হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই সেই একই রকম ভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্টের ব্যাপারটা থাকতে পারে বা থাকবে। সাবজেক্ট এবং ভার্ব তো থাকবেই। লক্ষ্য করুন, প্রতিটি মানুষ শিক্ষা পাওয়ার অধিকার আছে, মানে আমরা এটা সিম্পলি বলতে পারি, একটু বলার ক্ষেত্রে শোনার ক্ষেত্রে একটু খারাপ শোনাচ্ছে, আমরা বলতে পারি যে মানুষের। তার মানে আমরা যদি বলি যে প্রতিটি মানুষের শিক্ষা পাওয়ার অধিকার আছে, এ পর্যন্ত একটি অংশ। তারপর আমরা দেখতে পাচ্ছি কারণ এটি জীবনের সকল ক্ষেত্রে মৌলিক মানবাধিকারের একটি অংশ। একটু জটিল মনে হচ্ছে তাই না? নো প্রবলেম, জাস্ট আগের মতো করেই দেখার চেষ্টা করুন। এখানে দুটি অংশে বিভক্ত, এই একটি অংশ, এই একটি অংশ। আমরা লক্ষ্য করুন যে এই অংশটি যে আছে, এখন কেউ বলতে পারেন এই অংশগুলো কিভাবে চিনবো? দেখুন, তাহলে আমার যেই কনজাংশনের ক্লাস আছে সেই ক্লাসগুলো দেখতে পারেন। এই পর্যন্ত এই অংশটাকে আমরা ঠিক আগের মতোই সেই সূত্রের মধ্যে ফেলে দিব। আমরা ঠিক এই অংশটির শেষের দিকে আসি, মানে এই অংশটির অধিকার আছে। এখন অধিকার থাকা অর্থে আমরা সিম্পলি কি লিখতে পারি? এখন আমি যদি বলি যে অধিকারটা কার আছে, প্রশ্নটা হতে পারে না সিম্পলি মানে এই অধিকারটা কার? মানুষের। তার মানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে প্রতিটি মানুষ। এরপরে আমাদের হবে যে শিক্ষা পাওয়ার, তার মানে শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। আমরা কয়েকভাবে লিখতে পারি, তবে আমরা মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী লেখার চেষ্টা করছি প্রতিটি মানুষের। প্রতিটি মানুষ বলতে আমরা লিখতে পারি কি? এভরি। এরপরে মানুষ বলতে আমরা সিম্পলি অনেকভাবে লিখতে পারি, ম্যান লিখতে পারি, আমরা ইন্ডিভিজুয়াল লিখতে পারি, পার্সন লিখতে পারি। আপাতত আমরা এভরি ম্যান লিখছি, রাইট? এভরি ম্যান, প্রতিটি মানুষ, প্রত্যেক মানুষকে নির্দেশ করতে, রাইট? বা আবার আপনি চাইলে এভাবে এভরিবডি দিয়েও লিখতে পারেন, সমস্যা হবে না, এভরিবডি। বাট আপাতত আমরা এভরি ম্যান, প্রতিটি মানুষ বোঝাতে লিখছি। প্রতিটি মানুষ, এই প্রতিটি মানুষের কি আছে? অধিকার আছে। এখন আছে অর্থ দিতে আমরা সিম্পলি কিন্তু বলতে পারি হ্যাজ। এরপর আমরা বলতে পারি যে রাইটস। রাইটস, অধিকার বলতে আমরা রাইটস কে নির্দেশ করি যে হ্যাজ রাইটস, অধিকার আছে। কেমন? এরপরে কি? শিক্ষা পাওয়ার বা শিক্ষা গ্রহণ করার, তাই তো? এখন সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? টু প্রিপোজিশনের সাহায্য নিয়ে সরাসরি এডুকেশন এ নাউন ফর্ম বসিয়ে দিতে পারি। এখন কেউ কেউ যদি মনে করেন যে এটা আসলে কিভাবে হলো, দেখুন এই বিশ্লেষণটা আপাতত করছি না, জাস্ট আপনি যে কোনো অধিকারের পরে টু দিয়ে তা বসাই দিলেই হবে। যেমন রাইটস টু জাস্টিস, মানে আপনি বলতে পারেন যে বিচার পাওয়ার অধিকার, রাইট টু লিভ, বেঁচে থাকার অধিকার, রাইটস টু ম্যারিজ, বিবাহ করার অধিকার, হোয়াটএভার। আমি ওই আলোচনা যাচ্ছি না আপাতত, জাস্ট রাইট টু এডুকেশন, দ্যাট মিনস এই যে শিক্ষা পাওয়ার অধিকার, সেই সেন্সে আপনি সিম্পলি লিখতে পারেন। এই অংশটুকু আমাদের হয়ে গেছে। এখন আমাদের লিখতে হবে কারণ। এখন আমরা বরাবর ময়নায় একটা কমা দিচ্ছি। এরপর আমরা কারণ বলতে আমাদের কারণের ইংরেজিটা জানতে হবে। কারণের ইংরেজিটা হচ্ছে বিকজ। এটা গ্রামারের ভাষায় বলা হয় কনজাংশন, রাইট? এই যে কনজাংশনটাকে কারণ অর্থে আমরা নির্দেশ করলাম এটি। এটি বলতে কি? এটি বলতে এই শিক্ষাকে নির্দেশ করেছি। এটি বলতে আমরা ইংরেজিতে লিখতে পারি ইট। এটি জীবনের সকল ক্ষেত্রে মৌলিক মানবাধিকারের একটি অংশ। দেখুন, এখন বলবেন ও এখানে তো কোনো ভার্ব নাই। দেখুন, যখন আপনি দেখবেন যে আপনি কোনো ভার্ব খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কিসের সাহায্য নেবেন জানেন? অ্যামেজারের সাহায্য নেবেন। আর যখন আপনি লক্ষ্য করবেন যে সাবজেক্ট আপনি মোটেও খুঁজে পাচ্ছেন না,
তখন আপনি সাহায্য নেবেন দেয়ার বা হিয়ার। সে আলোচনা একটু পরে যাচ্ছি। তবে এখানে আমরা কি করতে পারি, যে এটি জীবনের সকল ক্ষেত্রে মৌলিক অধিকারের একটি অংশ। যদি বলা হয় এটি কি, এটি বলতে এই এডুকেশন, সিম্পলি আমরা এখন আমি যারা সাহায্য নিব যে ইট ইজ, এরপরে ইট ইজ, এটা কি, এটা মূলত কি, এটা মূলত একটি অংশ। আমরা লিখতে পারি ইট ইজ এ পার্ট, এটা একটা পার্ট, একটা অংশ। সেই অংশটা কিসের? সেই অংশটা হচ্ছে মৌলিক অধিকারের। দেখুন অটোমেটিকলি কিন্তু চলে আসতেছে অফ, এরপর আমরা কি লিখতে পারি যে ফান্ডামেন্টাল, মৌলিক, ফান্ডামেন্টাল যে মানবাধিকার আছে, হিউম্যান রাইটস, মানবাধিকার, হিউম্যান রাইটস, তার মানে হচ্ছে আ পার্ট অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, যে মানবাধিকারের একটি অংশ। এরপর আমাদের কি বাকি আছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, অটোমেটিকলি বসে যাবে যে কোথায়, জীবনের প্রতিটি ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রে বলতে ইন, এরপরে আমরা লিখতে পারি যে অল দ্য আসপেক্টস অফ লাইফ, জীবনের প্রতিটি ক্ষেত্রে। একটু আনইজি ফিল হতে পারে যে এখানে একটু তাড়াহুড়ো করে ফেলেছি। দেখুন আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আপনি কিভাবে সাবজেক্টকে বোঝার চেষ্টা করবেন, ভার্ব ব্যবহার করবেন এবং সিম্পলি আপনি পরবর্তী অংশটুকু বসায় দিতে পারবেন। আমাদের এখানে দুটি অংশ আছে, নো প্রবলেম, অংশ 10টা থাকুক, আপনি আপনার যেই প্রধান যেই লক্ষ্য সেটাকে মাথায় রাখবেন। এখানে এটি একটু নোট করবেন, যখন আপনি সত্যিকার অর্থে ভার্ব খুঁজে পাচ্ছেন না তখন আপনি কিসের সাহায্য নেবেন, অ্যাম ইজ আর, যাকে আমরা লিঙ্কিং ভার্ব বলে থাকি। এরপরে প্রয়োজনীয় যে অংশটা আছে তৈরি করতে হবে। যেমন লক্ষ্য করুন আমরা কি করি, যেমন ধরুন আমি বললাম বইটি আমার, মানে কথার কথা, বইটি আমার। অথবা আমি বললাম যে এই আমার, সে আমার ভাই, জাস্ট আমি এই অ্যামেজারের ব্যবহারটার জন্য, সে আমার ভাই। এখন আপনি কিন্তু জানেন সে আমার ভাই, তার মানে আপনি কিন্তু লিখে দিবেন যে হি ইজ মাই ব্রাদার। এখন প্রশ্নটা হলো আপনি যখন লিখলেন শি ইজ মাই ব্রাদার, এই ইজের কি কোনো মানে ইজ এখানে বোঝা যাচ্ছে, ইজ কি এখানে আছে, ইজের কাজটা নাই, কিন্তু আপনাকে তো একটা সাহায্য নিয়ে লিখতে হবে যে সে আমার ভাই। আমি আরো যদি একেবারে প্রপারলি বলতাম সে হয় আমার ভাই, এখন হয়তো উল্লেখ নাও থাকতে পারে, ঠিক একই রকম ভাবে এখানে হয় উল্লেখ নাই, বাট আমরা কিন্তু লিখছি বইটি আমার। তার মানে আপনি সিম্পলি এইভাবে লিখতে পারেন যে দ্য বুক ইজ মাইন, বইটি আমার। অথবা আপনি এটাও বলতে পারেন দ্য বুক belongs to me, বইটি আমার। দুইভাবে লেখা যেতে পারে। এখন কেউ কেউ বলতে পারেন একটু তড়িৎ গতিতে হয়ে যাচ্ছে, একটু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করুন। জি, আমি আবার একটু আস্তে দেখানোর চেষ্টা করছি যে ঠিক কখন অ্যাম ইজ আর আমরা জানি যে সেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর আমি আরেকটা ব্যাপার বলেছি আপনাকে ইতিমধ্যে উল্লেখ করেছি যে যখন আপনি সাবজেক্টকে একেবারে খুঁজে পাচ্ছেন না তখন কিন্তু আমাদের কিসের সাহায্য নিতে হবে, দেয়ার অ্যাজ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে নিতে হবে। তারপরে হিয়ার কে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনে। এরপর লক্ষ্য করুন যদিও বাংলাদেশের সাম্প্রতিক সময়ে শিক্ষাক্ষেত্রে ব্যাপক সম্প্রসারণ ঘটেছে, তবুও গুণগত মানসম্পূর্ণ শিক্ষা অনেক ক্ষেত্রে এখনো বেশ কি খরচ সাপেক্ষ, তার মানে অনেক খরচ। এটা অপেক্ষাকৃত অনেকের কাছে জটিল মনে হতে পারে, তারপরেও আমি সব অংশ বলবো না। আমি আপনাকে যেই ব্যাপারটি প্রথমত লক্ষ্য করব, এই যে যে অংশটা আছে এখানে কিন্তু একটি অংশ, আবারও এখানে আরেকটি অংশ, তার মানে দুটি অংশ। কিন্তু আমি কিন্তু আপনাকে বলেছি পুরো বাক্যটা হলেও এখানে দুটি অংশে বিভক্ত। প্রথমত আমাদের এই যে যে অংশটা আছে এখানে কিন্তু এই অংশটা যদিও এর একটি ইংরেজি লিখতে হবে। যদিও এর ইংরেজিটা কি, যদিও এর ইংরেজিটা হচ্ছে অনেকগুলো আছে, অলদো, ইভেন দো, আলবিট, ওর আমরা এটাও ব্যবহার করতে পারি, ওয়াইল এটাও আমরা ব্যবহার করতে পারি। তবে যদিও অর্থ প্রদানে অলদোটা আমরা আপাতত দৃষ্টিতে এখানে ব্যবহার করছি, অলদো এটা আমরা লিখে ফেললাম। এখন বলতে পারেন আগে তো সাবজেক্ট লিখতে হয়, আর ভাই এইটা তো যদিও, এখন এটা তো একটা কনজাংশন, এটা আপনি লিখে দেন, সমস্যা নেই। জি, এখন আপনি এই অংশটুকুর মধ্যে ঠিক আগের মতো যেই আমরা সূত্রটি শিখলাম বা জানলাম সেটাকে আবার প্রশ্ন করুন। সম্প্রসারণ ঘটেছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিক্ষাক্ষেত্রে সম্প্রসারণ ঘটেছে। এখন আপনার কাছে মনে হতে পারে সাবজেক্ট কি, জাস্ট আপনি এই অংশটুকুর শেষের দিকে চলে আসুন। সম্প্রসারণ ঘটেছে, যদি আমি আপনাকে প্রশ্ন করি সম্প্রসারণ ঘটেছে, কিসের সম্প্রসারণ ঘটেছে, কি সম্প্রসারণ ঘটেছে, ব্যাপক কি, মানে সরি টু সে এক্সট্রিমলি সরি হিয়ার আই হ্যাভ এ মিস্টেক, আই হ্যাভ মেড এ মিস্টেক। আর লক্ষ্য করুন আমি এখানে শুধু ভার্বটা পাচ্ছি যে ঘটেছে। এখন যদি আমি প্রশ্ন করি কি ঘটেছে তাহলে আমি পাবো যে ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। সেটা কোথায় ঘটেছে, শিক্ষাক্ষেত্রে ঘটেছে। কখন ঘটেছে, সাম্প্রতিক সময় ঘটেছে।
এরপরে কোথায় ঘটেছে? বাংলাদেশে ঘটেছে। একটু মানে একটু ইয়া মনে হতে পারে, যাই হোক সমস্যা নেই, আমি একটু আস্তে আস্তে আপনাকে দেখা দেওয়ার চেষ্টা করব। এখন অলদো, এরপরে ব্যাপক সম্প্রসারণ। আপনি কিভাবে পাবেন সাবজেক্ট, বুঝতে পারছেন? ঘটেছে, কি ঘটেছে? তাহলে আমরা উত্তরটা পাচ্ছি ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। এখন বলতে পারেন, ও ব্যাপক সম্প্রসারণ তো একা একা ঘটতে পারে না, এটা তো মেবি প্যাসিভই হবে। না, মোটেও না। কারণ ঘটা অর্থ প্রদানে আমরা যে ভার্বগুলো ব্যবহার করে থাকি সবই অ্যাক্টিভ সেন্সে অর্থ দেয়, এটা প্যাসিভ হয় না। সেই অর্থে আমরা এটা বলতে পারি। ব্যাপক বলতে কি? ব্যাপকের ইংরেজি অনেক আছে, আমরা এখানে এক্সটেন্সিভ বলতে পারি, তাই তো? ব্যাপক বলতে আর কি ব্যাপক, কম্প্রিহেন্সিভ বলতে পারি, ইমিনসিভ বলতে পারি, এবার আমরা এক্সটেন্সিভ, এরপরে প্রসারণ, সম্প্রসারণ, যদিও এক্সটেন্ড এর অর্থটা হচ্ছে সম্প্রসারণ। এবার আমরা ব্যাপক বলতে এখানে ড্রাস্টিক ব্যবহার করতে পারি, এটাও হয় ড্রাস্টিক। এরপরে আমরা কি বলতে পারি? সম্প্রসারণ, এক্সটেনশন আমরা ব্যবহার করলাম, সম্প্রসারণ। আর ব্যাপক বোঝাতে আপনি আরো অনেক কিছু ব্যবহার করতে পারবেন। জি, ড্রাস্টিক এক্সটেনশন, ব্যাপক সম্প্রসারণ কি হয়েছে? ঘটেছে। তার মানে আবারও যেহেতু সে আছে, তার মানে আমরা প্রেজেন্ট পারফেক্টের সাহায্যটা নিতে পারি। সিম্পলি আমরা বললাম যে হ্যাজ, এরপরে ঘটার ইংরেজির হচ্ছে টেকেন প্লেস, অথবা আপনি হ্যাপেন দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে অকার দিতে পারেন। তবে সবচেয়ে এখানে বেটার হচ্ছে টেক প্লেস ব্যবহার করা, যে ফ্রেজাল ভার্ব হিসেবে ইউ ক্যান ইউজ হিয়ার। ওকে, এখন আপনি কি করবেন? এই যে এটা ঘটেছে কোথায়? শিক্ষাক্ষেত্রে ঘটেছে, তাই না? তাহলে আমরা এখানে ব্যবহার করি যে এটা শিক্ষাক্ষেত্রে ঘটেছে। আমরা বলতে পারি যে ইন এডুকেশন, এডুকেশনাল, যে মানে শিক্ষাক্ষেত্রে বা এডুকেশন যে সেক্টর আছে সেই সেক্টরে ঘটেছে। এরপর লক্ষ্য করুন, শিক্ষাক্ষেত্রে ঘটলো যেহেতু নির্দিষ্ট অর্থে, তার মানে আমরা এখানে দা ব্যবহার করতে পারি, দা এডুকেশন সেক্টর। এরপরে বাংলাদেশের সাম্প্রতিক সময়, এডুকেশন সেক্টর অফ, আমরা যদি আমরা লিখে ফেলি এইভাবে যে বাংলাদেশের এডুকেশন সেক্টরে। এরপরে রিসেন্টলি, তাই তো? সাম্প্রতিক সময় আমরা এটাকে শেষের দিকে এনে দিচ্ছি, রিসেন্টলি। তবে আমরা কিছু কিছু অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বের অবস্থান কিন্তু অনেক। আমি কিন্তু অ্যাডভার্বের উপর ক্লাস নিয়েছি, শুরুতে ব্যবহার করতে পারেন, শেষে ব্যবহার করতে পারেন, মাঝে ব্যবহার করতে পারেন, যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারেন। এখন সাম্প্রতিক সময় নির্দেশ করতে আপনি কিন্তু চাইলে অ্যাট প্রেজেন্ট ব্যবহার করতে পারেন এইখানে, অথবা আপনি চাইলে এই অংশটাকে ঠিক এই জায়গায় ব্যবহার করতে পারেন, রিসেন্টলি, হ্যাজ রিসেন্টলি টেকেন প্লেস, এইখানেও ব্যবহার করতে পারেন। কারণ আমরা অক্সিলারি ভার্ব এবং প্রধান ভার্বের মাঝে মাঝেতেও আমাদের প্রয়োজনীয় কিছু ভার্ব, অ্যাডভার্ব আছে যেগুলো ব্যবহার করতে পারি। আবার আপনি যদি একটা ফ্রেজাল ভার্ব তৈরি করতে চান, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে চান, ফ্রেজাল ভার্ব না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে চান সময় নির্দেশ করতে, তাহলে কিন্তু আপনি অ্যাট প্রেজেন্ট এখানেও লিখে দিতে পারেন। অ্যাট প্রেজেন্ট একেবারে শুরুতেও লিখে দিতে পারেন, সমস্যা নেই। আপনি এইভাবে অ্যাট প্রেজেন্ট লিখে দিয়ে এরপরে একটা কমা দিয়ে আলাদা করে দিতে পারেন, এরপরে বাক্যটা লিখতে পারেন। বাট আবার আপনি চাইলে এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে অ্যাট প্রেজেন্টকে এখানেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে কমা দিয়ে দিতে হবে যদি আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখনো সময়যুক্ত ফ্রেজ বা যে কোনো ফ্রেজকে যখন আপনি ভার্বের মাঝে ব্যবহার করবেন। এই এত আলোচনা যাচ্ছে না আপাতত, তাহলে মাথা তালগুল পাকিয়ে যেতে পারে। কারণ হচ্ছে আলোচনা হয়েছিল একেবারে রুট লেভেল থেকে, এখন এসেই বড় বাক্য তৈরি করা। দেখুন, যদি না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে অবগত করবেন। যদি আরো সহজভাবে উপস্থাপন দেখতে চান বা পেতে চান, তাহলে সেই ব্যাপারে আমাকে অবগত করবেন। জি, এরপরে তবু, তার মানে এখানে আরেকটি অংশ আছে আমরা পেলাম। এই তবু এর জন্য আর কিছু দিতে হবে না, যে গুণগত মান সম্পূর্ণ শিক্ষা। এই ক্ষেত্রে গুণগত মান, দ্যাট মিনস আমরা স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড বলতে পারি, যে স্ট্যান্ডার্ড আমরা বলি না, স্ট্যান্ডার্ড এডুকেশন, গুণগত মান সম্পূর্ণ শিক্ষা। দ্যাট মিনস আমরা বলতে পারি যে স্ট্যান্ডার্ড, যে কোয়ালিটি ফুল যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা মূলত কি অনেক ক্ষেত্রে এখনো ব্যয় সাপেক্ষ। তার মানে আমি যদি প্রশ্ন করি যে আসলে ব্যয় সাপেক্ষ কি, সেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড শিক্ষাটা, তাহলে আমি লিখে ফেললাম ইজ, আমরা বলে লিখতে পারি যে এক্সপেন্সিভ, ব্যয় সাপেক্ষ বা ব্যয়, অনেক ব্যয়, বেশ ব্যয়, দ্যাট মিনস ভেরি এক্সপেন্সিভ। সেটা না দিয়ে আমরা এখানে কম্পারেটিভ করে দিতে পারি, অ্যান্ড কস্টলি এর এইভাবে বলতে পারি যে অধিকতর ব্যয় সাপেক্ষ। এবারে কোথায়? অনেক ক্ষেত্রে, দ্যাট মিনস ইন মেনি, অনেক ক্ষেত্রে, ইন মেনি। আমরা ধাপ লিখতে পারি, স্টেজ লিখতে পারি, ওর স্পেয়ার লিখতে পারি, whatever, or sectors লিখতে পারি, নো প্রবলেম। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। এইখানে এসে হয়তো বা কেউ কেউ একটু ঘাবড়ে যেতে পারেন যে আসলে এই বড় বাক্য এত দ্রুতই করাটা ঠিক হয়নি। সরি টু সে,
আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব। এরপর লক্ষ্য করুন বিশেষ করে ইংরেজিটা আমি লিখে দিচ্ছি, এটা আপনার কাজ, এটা আপনার জন্য বাড়ির কাজ। বিশেষ করে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর যদি কেউ মনে করেন যে আমার যে নিয়মিত ক্লাস আছে, তার মানে হচ্ছে আপনাদের জন্য নিয়মিত ক্লাসের বাইরেও আমি স্পেশালি কিভাবে আপনি যে কোনো ইংরেজি লিখতে পারেন ফ্রি হ্যান্ড ইংরেজিতে, একই সাথে অনুবাদ করতে পারেন, একই সাথে রিডিং স্কিলেরও একটু টাচ করা হয়েছে। এই ব্যাপারে 100+ ভিডিও, তার মানে 123টিরও অধিক ভিডিও, 23 বা 24 বা 30ও হতে পারে, এর বেশি। একই সাথে সুন্দরভাবে বইয়ের মতো করে নোট দেওয়া আছে, আপনি নোটগুলোকে প্রিন্ট আউট করে আপনার মতো করে পড়তে পারবেন। জি, আমরা আবার ফিরে যাই যে বিশেষ করে ইন পার্টিকুলার, বিশেষ করে এবার লক্ষ্য করুন, ও হ্যাঁ, এই সম্পর্কে যদি আপনি জানতে চান, মানে আমার কোর্স সম্পর্কে, চলমান কোর্স সম্পর্কে, তাহলে আপনি কমেন্ট বক্স দেখতে পারেন। জি, ঢাকা সহ শহরে এলাকায় অনেক ছাত্রছাত্রী পড়াশোনার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে। আপনার কাছে কিছুটা জটিল মনে হতে পারে, হিমশিম খাওয়া আবার ইংরেজিটা কি, এটাও আমি লিখে দিচ্ছি। খাচ্ছে তার মানে আমি এটাকে একটু প্রেজেন্ট টেন্সের অধীনে লিখে দিচ্ছি, bearing the brand up। একটু কঠিন মনে হতে পারে, bearing the brand up তার মানে হচ্ছে হিমশিম খাচ্ছে, হিমশিম খাওয়া মানে তালগোল পাকিয়ে ফেলা। or the you can say and facing challenge, এটাও আপনি বলতে পারেন, no problem। bear the brand up এরপরে আপনি চ্যালেঞ্জ বলতে পারেন, যে হিমশিম খাওয়া মানে দ্যাট মিন্স একটু সমস্যায় পড়ে যাওয়া, এরকম ব্যাপারটা। যদিও আপনি সরাসরি ভার্ব ব্যবহার করতে পারবেন, বাট আমি এখানে একটি ভার্বাল ফ্রেজ ব্যবহার করে দিলাম, যে ইডিওমেটিক ভার্ব ব্যবহার করে দিলাম, কেমন? ওকে। এরপরে ঢাকা সহ শহরে এলাকায়, তার মানে এলাকায় ইনক্লুডিং ঢাকা, এভাবে লিখবেন, এলাকা ইনক্লুডিং ঢাকা। যদি বলা হয় কোথায়, এলাকা, প্রথমত এলাকা, এরপর ইনক্লুডিং ঢাকা, অনেক ছাত্রছাত্রী, তার মানে সাবজেক্ট হচ্ছে ছাত্রছাত্রী, হিমশিম খাচ্ছে কে, ছাত্রছাত্রীরা পড়াশোনার খরচ বহন করতে। হয়তোবা এই অংশটুকু আপনি লিখতে গিয়ে বলবেন যে এই অংশটুকু তো অতিরিক্ত, দেখুন এই অংশটুকু আমি লিখে দিচ্ছি। এই অংশটাকে বলা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল রিজন, অর ইউ ক্যান সে এন্ড অ্যাডভার্বিয়াল মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ পারপজেস অর পারপজেস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস, অ্যাডভার্বিয়াল রিজন। এবার এইখানে আমরা এইভাবে লিখতে পারি যে টু মানে পড়াশোনা বহন করতে, আমরা সিম্পলি বলতে পারি যে ক্যারি আউট, চালিয়ে যেতে, অর বি এর, ওকে, ক্যারি আউট পড়াশোনার খরচ, দ্যাট মিন্স আমরা এইভাবে বলতে পারি যে এডুকেশন কস্ট, পড়াশোনার খরচ চালিয়ে যেতে। অনেক ছাত্রছাত্রী এই হিমশিম খাচ্ছে। একটু জটিল মনে হতে পারে, তারপরে চেষ্টা করবেন যার যার মতো করে, যদি না পারেন তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন, আপনারা সেখানে উত্তরটি পেয়ে যাবেন। তবে আগে চেষ্টা করবেন যে আসলে কেমন হচ্ছে। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম, আশা করছি যে আপনারা আমার ক্লাসটি নিতে পেরেছেন। আর ইতিমধ্যে আমার ক্লাস সম্পর্কে এবং কি আমার যে স্ট্যান্ডার্ড ক্লাস বা আমাদের যে রেকর্ডেড কোর্স আছে সে সম্পর্কে আপনাকে অবগত করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর এই তো, আজ এই পর্যন্তই। আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আসলেই আপনি পরবর্তীতে এই ধরনের ভিডিও বা পরবর্তী সেশন চান কিনা। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।